বাংলা ছবির পরিচালক সুধীর মুখার্জি তার স্মৃতিচারণায় জানিয়েছেন, 1947 সালেই প্রথম তার ঘনিষ্ঠভাবে পরিচয় হয় হেমন্ত মুখার্জির সঙ্গে। সেই সময় হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত প্রথম ছবি পূর্বরাগ মুক্তি পেয়েছে। তখন পরিচালক হেমেন গুপ্ত ও সত্যেন বসুকে সঙ্গে নিয়ে ন্যাশনাল প্রোগ্রেসিভ কোম্পানি গড়ে তোলার কাজে ব্যস্ত ছিলেন সুধীর মুখার্জি। সেই সংস্থার প্রথম ছবি ছিল ভুলি নাই। ছবির সঙ্গীত পরিচালক হিসেবে কাকে নেওয়া যায় তা নিয়ে আলোচনা চলাকালীন হেমেন গুপ্তই উদীয়মান সুরশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের নাম প্রস্তাব করেছিলেন। সেই সূত্রেই প্রথম যোগাযোগ। সুধীর মুখার্জি দেখেছিলেন রোগা ছিপছিপে লম্বা চেহারার মানুষটি ধুতি শার্ট ও চটি পরে স্টুডিওতে আসতেন। তিনি একাধিকবার ছবির স্ক্রিপ্ট শুনতেন, বারবার গানের পরিস্থিতি ও আবহ বুঝে নেওয়ার চেষ্টা করতেন। তারপর পরিচালকের চাহিদা অনুযায়ী নাটকীয় পরিস্থিতির সঙ্গে মানানসই সুর সৃষ্টি করতেন। হেমন্ত মুখোপাধ্যায় পরে বলেছিলেন, ওই কাজের কৃতিত্ব তাঁর নয়, সব কৃতিত্বই হেমেন গুপ্তর। 1947 থেকে 1959 এই দীর্ঘ 12 বছরে হেমন্ত মুখোপাধ্যায় বাংলাদেশের অন্যতম অপ্রতিদ্বন্দ্বী সঙ্গীত পরিচালক হয়ে উঠলেও মানুষ হিসেবে তার মধ্যে কোনো পরিবর্তন আসেনি বলেই মনে করেছিলেন সুধীর মুখার্জি। আগের মতোই সাধারণ পোশাকে স্টুডিওতে আসতেন, প্রয়োজন হলে বারবার স্ক্রিপ্ট শুনতেন এবং পরিচালকের ভাবনা অনুযায়ী গানের সুর নির্মাণ করতেন। সাফল্য বা ব্যর্থতা কোনো কিছুর মধ্যেই তার মধ্যে বাড়তি উচ্ছ্বাস বা ভেঙে পড়া দেখা যেত না। তিনি ছিলেন স্থির ও অবিচল। পরবর্তীকালে পরিচালক হিসেবে কাজ শুরু করার পর সুধীর মুখার্জির তৃতীয় ছবি সাপ মোচনের সঙ্গীত পরিচালক নির্বাচন নিয়ে বড় সমস্যার সৃষ্টি হয়। সেই সময় হেমন্ত মুখোপাধ্যায় পরিচালক হেমেন গুপ্তের সঙ্গে বোম্বে গিয়েছিলেন। সেখানে তিনি আনন্দমঠ ছবিতে সুর দিয়েছিলেন, কিন্তু ছবির গান তেমন জনপ্রিয়তা পায়নি। অন্যদিকে ডিস্ট্রিবিউটরদের ইচ্ছে ছিল শচীন দেববর্মন যেন সবমোচনের সঙ্গীত পরিচালনার দায়িত্ব নেন। এই কারণে সুধীর মুখার্জি বোম্বে যান। শচীন দেববর্মন নিজের ব্যস্ততার কথা জানিয়ে দেন, তবে ভবিষ্যতে তার একটি ছবিতে অবশ্যই সুর করবেন বলে প্রতিশ্রুতি দেন। পরে সেই ছবি ছিল চৈতালি, সেটাই তিনি সুরারোপ করেন। বোম্বেতে তখন সুধীর মুখার্জি সি গ্রিন হোটেলে উঠেছিলেন। দুদিন কেটে যাওয়ার পর একদিন রায়চাঁদ বড়াল তার সঙ্গে দেখা করেন। তৃতীয় দিনে প্রবল ঝড় বৃষ্টির মধ্যেই হেমন্ত মুখোপাধ্যায় সেখানে পৌঁছেছিলেন। নানা কথার ফাঁকে তিনি আবার বাংলায় কাজ করার ইচ্ছার কথা জানান। সেই দিন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে সুধীর মুখার্জি তাকে পরদিন আসতে বলেছিলেন। রাতে কলকাতায় ডিস্ট্রিবিউটরদের সঙ্গে ট্রাঙ্ক কলে কথা বলে তিনি জানিয়েছিলেন যে হেমন্ত মুখোপাধ্যায়কে কাজ দেওয়ার কথা ভাবছেন। সেখান থেকে কোনো আপত্তি আসেনি। পরদিন সকালে আনুষ্ঠানিকভাবে সাপ মোচনের সঙ্গীত পরিচালনার দায়িত্ব দেওয়া হয় হেমন্ত মুখোপাধ্যায়কে। পরে সুধীর মুখার্জি উল্লেখ করেছিলেন, সাপ মোচনের সঙ্গীত অভূতপূর্ব সাফল্য পেয়েছিল এবং এই ছবির মাধ্যমেই হেমন্ত মুখোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে বড় ধরনের আলোড়ন তুলেছিলেন। এরপর তাদের একসঙ্গে কাজ হয় আরও বেশ কিছু ছবিতে, যার মধ্যে দাদা ঠাকুর এবং দুই ভাই বিশেষভাবে উল্লেখযোগ্য। সুধীর মুখার্জি মজার একটি ঘটনার কথাও স্মরণ করেছিলেন। কিছুদিন তার বাড়িতে নিয়মিত চিঠি আসত। সেখানে অনেকে জানতে চাইতেন তিনি কি হেমন্ত মুখার্জির ভাই, কারণ তাদের ধারণা ছিল যে তাঁর ছবিতেই হেমন্ত মুখোপাধ্যায় সবচেয়ে ভালো সুর দিতেন। এই ঘটনাগুলো মনে পড়লে তার খুব হাসি পেত। রক্তের সম্পর্ক না থাকলেও দুজনের সম্পর্ক ছিল ভাইয়ের মতোই ঘনিষ্ঠ। সেই ঘনিষ্ঠতার মূল কারণ ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের অসাধারণ মধুর ব্যবহার। তিনি কাউকে কোনো কথা দিলে প্রাণপণ চেষ্টা করতেন তা রক্ষা করতে। সুধীর মুখার্জি আরও একটি ঘটনার কথা উল্লেখ করেছিলেন। দুই ভাই ছবির একটি নাচের দৃশ্যের শুটিং করতে তাঁরা ট্রেনে করে বোম্বে যাচ্ছিলেন। নাসিক স্টেশন থেকেই শুরু হয় প্রবল বর্ষণ, ঝোড়ো হাওয়া ও বিদ্যুতের গর্জন। বোম্বে ভিটি স্টেশনে পৌঁছে দেখা যায় প্ল্যাটফর্মে হাঁটু সমান জল জমে রয়েছে। সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও ছাতা হাতে হেমন্ত মুখোপাধ্যায় নিজে স্টেশনে উপস্থিত ছিলেন তাদের অভ্যর্থনা জানাতে। হেমন্ত মুখোপাধ্যায়ের গান সম্পর্কে বলতে গিয়ে সুধীর মুখার্জি মনে করতেন, সায়গলের পর এমন ঈশ্বর প্রদত্ত কণ্ঠস্বর বাংলায় আর কারোর মধ্যে দেখা যায়নি। বিপুল জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও তিনি ছিলেন নিরহংকারী, বন্ধুবৎসল এবং পরোপকারী মানুষ।